যদি নিরাপত্তা না দিতে পারেন গদি ছেড়ে দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে ছত্র ভঙ্গ করা হয়েছে। কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো বাংলাদেশে? সমন্বয়ক দোলায় টি-20 ম্যাচ শুরু করেছে সেনাবাহিনী। বিস্তারিত ভিডিওটা। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা? নিয়েছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না, মানে তারা নিষিদ্ধ করার পদক্ষেপই নেবেন বলে মনে করি না আমি। তাদেরকে এক্সিকিউটিভ অর্ডারে যদি নিষিদ্ধ না করার সিদ্ধান্ত তারা নিয়েও থাকেন, বিচারিক প্রক্রিয়ায় তারা সিদ্ধান্ত তারা দেবেন না, ওইটা বিচার বিভাগ দেবে, কিন্তু পদক্ষেপ তো সরকারকে নিতে হবে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার সেই পথেও হাঁটছে না। এবং গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি, কোপাকুপি, লুটপাট, ভাঙচুর, এই যে ঘটনাগুলো আমরা দেখছি, জনমনে আতঙ্ক। রাত 7টা-8টার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না। ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন, আপনার মাথায় টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা। আপনি 50,000 টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন, দোকান থেকে ক্যাশটা বন্ধ করে 50,000 টাকা নিয়ে বাড়িতে ফিরবেন, আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় ছিনতাই হইতে পারে। আবার টাকা দোকানে রেখে আসবেন, এই ভরসাও নাই। রাতের বেলা লকার ভাঙ্গা ফিল্মি স্টাইলে আপনার দোকান লুট হতে পারে। এরপর আসামিরা থাকবে ধরাছোঁয়ার বাইরে। এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল সপ্তাহ খানেক ধরে। আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহরির নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসেবে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত। আহারে ভারত রে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটা। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা? করে নাই। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়। ভলকার তোর ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করিচ্ছে। তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল, দেখেছেন? যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোর্স ফোর্স বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনূস ছেলে সুপুরে কইতাম, আমারে আর ওয়াকাররে এটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা, আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খাইতে খাইতে একটা কপি সুপুরে দিতাম, একটা কপি ওয়াকাররে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা, 64 পৃষ্ঠার 279 প্যারা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম, দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে জাহাপনা সুপ্পু আপনিও আছেন। এরপরে কইতাম একটু নিচে দেখেন,
এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে, জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আর একটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম 39 পৃষ্ঠা 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে, জাহাপনা, আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে। কি কন ওয়াকার সাহেব? হ্যাঁ, বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন? করি। তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরণী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে। দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন, জলপাই কালারের, এবং বুলেটটা ছিল আর্মার্ড পিয়ার্সিং বুলেট, যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে। সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা। 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল। কুই। এরপরে দিতাম 36 পৃষ্ঠা 130 নম্বর প্যারা। সেনাবাহিনী 20 জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে, সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল। মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না। এরপরে দিতাম 65 পৃষ্ঠার 283 নম্বর প্যারা। জুলাই বিপ্লবের সকল দমন, পীড়ন, হত্যাকাণ্ড, গণহত্যা সমন্বয় করছে খুনি হাসিনা এবং কোর কমিটি। এই কোর কমিটির 4 জন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজি, র্যাব এবং ডিএমপি কমিশনার। বাকি সবাই সেনাবাহিনীর চাকুরিরত সদস্য এবং তারাই মেজরিটি। কারা কারা? ডিজি, ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি এনটিএমসি, এই 5 জন। আর 20 তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন। এই পর্যন্ত পড়লে কইতাম, হ্যাঁ জনাব, জাহাপনা, ইউএন তার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির। আর ওয়াকার সাহেব, আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল, আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। আচ্ছা, এবার আড্ডা দিতেন 64 পৃষ্ঠা প্যারা 281। এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে। বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে। আমি কইতাম এনটিএমসি কে চালায়? হ্যাঁ, আপনার জেনারেল তো জিয়াত্র, তাই না? ঠিক কিনা ওয়াকার সাহেব? কার বস এই এনটিএমসি? কারা বস এই এনটিএমসির? এখনো কারা বস?
পুলিশ যা করছে একই কাজ করছে বিজিবি, র্যাব। বিজিবি এবং র্যাব এটার লিডার কারা, কমান্ডিং অফিসার কারা? আর্মি অফিসার। ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়েন করছে। এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত, আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইতো। কিছু সংখ্যক বেসামরিক সদস্য ছাড়া এরা সবাই সামরিক বাহিনীর সদস্য। এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর। আর ওয়াকার সাহেব, আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই। আচ্ছা, এরপরে দিলাম আর একটা পৃষ্ঠা, 70 পৃষ্ঠা, 340 নাম্বার প্যারা। এখানে কইছে কেমন করে বিচার করতে হবে। জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে, যেখানে ভিকটিম বেসামরিক ব্যক্তি, সে বিচার হতে হবে বেসামরিক আদালতে। যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন। বুঝিছেন? এটা বেসামরিক আদালতে বিচার হবে। আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন। কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এটা। এরপরে দিতাম 74 পৃষ্ঠা 341 নাম্বার প্যারা। যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন, তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন, তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। করেছেন? কাউরে করেন নাই। এরপরে পৃষ্ঠা 78 377 নাম্বার প্যারা। জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না। সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে। হাজার হাজার সেমি অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে। এই দায়িত্ব অবহেলা কার? আহত শহীদদের শরীরে 66% সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে। এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। এটা দেখা কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের, মানে যে সেনাবাহিনীর তা তো না, পুলিশও ইউজ করে, র্যাবে ইউজ করে। হ্যাঁ, তা তো করেই, লেফট রাইট কম করে, তাও হাঁটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না, এটা কে ঠিক করে? এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা। এই অস্ত্র প্রাধিকার মানে কি? মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা। এটা ভেটিং করে কে? এটা ঠিক করে দেয় কে? সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ। পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়ার দায় সেনাবাহিনীর। 2014 সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী, অনুমোদন করে। পুলিশকে সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য, সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য। এবং তাই হয়েছে তো, মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না? ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে। পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে, এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি। যাই হোক, এই পর্যন্ত পইরা আমি হইলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা। প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি। যদি বাঁচতে চান, যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠী সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না। তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ। বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। সব কয়টার নিদান আছে। এইবার আমি নিদান দিলাম, এইবার লাইনে আনেন প্রফেসর ইউনূস, ইনকিলাব জিন্দাবাদ। দীর্ঘদিন থেকে আমি বলে আসছি, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন না। মানে তারা নিষিদ্ধ করার পদক্ষেপই নেবেন বলে মনে করি না আমি। তাদেরকে এক্সিকিউটিভ অর্ডারে যদি নিষিদ্ধ না করার সিদ্ধান্ত তারা নিয়েও থাকেন, বিচারিক প্রক্রিয়ায় তারা সিদ্ধান্ত তারা দেবেন না, ওইটা বিচার বিভাগ দেবে, কিন্তু পদক্ষেপ তো সরকারকে নিতে হবে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার সেই পথেও হাঁটছে না। এবং আমাদের প্রধান উপদেষ্টার একটা বক্তব্য গতকাল আমাদের সামনে এসছে বিবিসির সাথে, বিবিসি ইংলিশের সাথে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, যেখানে খুব স্পষ্ট ইঙ্গিত আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বা তারা সে পদক্ষেপ নিচ্ছেন না। অ্যাট দ্য সেম টাইম আমি একটু নতুন একটা বাস্তবতা দেখছি। তিনি বিবিসি বাংলার সাথে ইন্টারভিউতে কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশের টিপিক্যাল পলিটিশিয়ানদের মতো কথা বলেছেন, বিশেষ করে ডিনায়াল, তার এক ধরনের ইনটলারেন্স আমরা দেখেছি মনে হলো, সাফল্যকে এক ধরনের জোর করে দাবি করা, ব্যর্থতাকে অস্বীকার করা। ঠিক একই রকম আরেকটা ব্যাপার এখানে আমার চোখে পড়লো, সেটা হচ্ছে দায়টা একটু সরিয়ে ফেলা, দায়টাকে সরিয়ে অন্য কারো উপরে চাপিয়ে দেয়া।
আমি শুধু এই অংশটুকু পড়ি, পুরোপুরি যে ইন্টারভিউটা আছে খুব সিগনিফিক্যান্ট তেমন কিছু ছিল না, যেগুলোতে মোটামুটি থাকে তিনি কি পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন, কি অবস্থা হয়েছে বহুবার আমরা শুনেছি, বিদ্যমান অবস্থা, অর্থনীতি, আইনশৃঙ্খলার কি অবস্থা, এসব ব্যাপারে তিনি তার যে জবাব সেগুলো আমাদের সামনে হাজির করেছেন। কিন্তু নির্বাচন নিয়ে এবার আমি একটু পড়ি। এখানে একটা টাইমলাইন দিয়েছেন, সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে তার উপরে ডিপেন্ড করে ডিসেম্বর থেকে, মানে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন হবে বলে তিনি স্পষ্টভাবেই ঘোষণা করেছেন। নির্বাচন প্রসঙ্গে যে জায়গাটা আমি সেটা একটু পড়ি। মোহাম্মদ ইউনূস চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের আশা করছেন। ভারতে পালিয়ে গিয়ে নির্বাসনে থাকা শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে বলেন, তাদের মানে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এটা করতে চায় কিনা, আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি না। মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে। এই জায়গাটা একটু আমরা অ্যানালিসিস করতে চাই এবং কেন আমি মনে করি সরকার আসলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না। তাহলে আমরা খেয়াল করি, প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, এই সিদ্ধান্ত তারা নেবেন না। আচ্ছা, এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সেই সিদ্ধান্ত তো তাহলে নেয়ার ব্যাপার নেই। প্রধান উপদেষ্টার ভাষ্য মতে আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করার সিদ্ধান্ত তারা নেবে, তার মানে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হচ্ছে না। এখানে অফ টপিক হলে একটু বলে রাখি যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয়, আওয়ামী লীগ নিজ নামে নির্বাচনে আসবে কিনা আমার সন্দেহ আছে। দুটো কারণে, একটা হচ্ছে এই মার্কা নিয়ে কতজন নির্বাচনে পার্টিসিপেট করতে রাজি হবে, এটা একটা প্রশ্ন। অ্যাট দ্য সেম টাইম তাদের যে ডিজাস্টারাস ফল হবে একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে, সেই ডিজাস্টারাস রেজাল্টটা তারা এবার মাথায় নিতে চাইবে, এটা দায়িত্ব নিতে চাইবে বলে মনে হয় না। হোয়াট এভার, তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না, নিষিদ্ধ হলে তো আসলে তার নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। মানে আমাদের প্রধান উপদেষ্টা বলতে পারতেন যে আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে প্রশ্ন আছে, তাদের রাজনীতি করতে পারবে কিনা সেই প্রশ্ন আছে, সেটা সুরাহা হলে বলা যাবে। কিন্তু তিনি বলছেন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে, তারা পার্টিসিপেট করবে না, অ্যাজ ইফ এভরিথিং ইজ ফাইন। তারা জাস্ট এখন সিদ্ধান্ত নেবে পার্টিসিপেট করবে কি করবে না। আরেকটা কথা যেটা বললাম, তিনি দায় আরেক জায়গায় সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তিনি নির্বাচন কমিশনের উপরে দায় সরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আবারও একটু বলি, নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করে। কথাটা টেকনিক্যালি ভুল না। নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল বা নিবন্ধিত রাজনৈতিক দল না হলেও সেই রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, শুধুমাত্র নিষিদ্ধ না হলে। তাদের মানে নিবন্ধিত ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। প্রায় 50-এর মতো রাজনৈতিক দল নিবন্ধিত আছে। নিবন্ধিত রাজনৈতিক দল হলে কোনো দল তার নিজ সিম্বলে, মার্কায় নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। আর যারা নিবন্ধিত নন তারাও নির্বাচনে পার্টিসিপেট করতে পারেন, সেই ক্ষেত্রে তাকে স্বতন্ত্র অথবা কোনো একটা দলের মার্কা নিয়ে পার্টিসিপেট করতে হয়। ব্যাপারটা এই রকম। সুতরাং নির্বাচন কমিশন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো, নির্বাচনে পার্টিসিপেট করবে কি করবে না এই ডিসিশন নেওয়ার মতো কোনো রকম কোনো জায়গায় নেই। আওয়ামী লীগ যদি বিচার বিভাগে বা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হতো বা বিচার বিভাগে তাকে বিচারাধীন থাকা অবস্থায় বিচার বিভাগ তার নির্বাচনে পার্টিসিপেট না করার ব্যাপারে কোনো নির্দেশনা দিত, তাহলে সেটা নির্বাচন কমিশন সেটাকে কাজ করতে পারতো, সেটা নিয়ে কাজ করতে পারতো। কিন্তু সেরকম কিছু তো হয়নি। আমি একটু পেছনে ফিরে যাব। আমি বহুদিন একটা কথা বলেছি, আমরা খেয়াল করব যে সরকার যখন আন্তর্জাতিক অপরাধ আইন এই দফায় সংস্কার করলো, তাতে আসলে আমরা অনেক কিছুর ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেছি। সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার ক্ষেত্রে সংগঠন বা দলের যে বিচারের অপশন ছিল, আমাদের একটু মন দিয়ে শুনতে হবে, এই অপশনটা কিন্তু এই সরকার আনেনি। এই অপশনটা আওয়ামী লীগ সরকার 72-এর আইনে পরে এসে এই দফায় এসে যুক্ত করেছিল, কারণ তারা জামায়াতের মূলত বিচার করতে চেয়েছিল। প্রাথমিক সংশোধনীতে এসে সরকার এই ক্ষেত্রে কি শাস্তি হবে এই সরকার সেটা ঠিক করেছিল, কিন্তু পরবর্তীতে যখন চূড়ান্ত সংশোধনী পাশ হলো তখন দেখা গেল সংগঠনের বিচার হওয়ার ধারাটা আইনে নাই। যদিও সেখানে যদি কোনো বিচারক মনে করেন তাহলে তিনি এই ব্যাপারেও সংগঠনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারবেন, সেই তাকে বিচারের আওতায় আনতে পারবেন, কিন্তু এটা আইনের মধ্যে আগে যেভাবে ছিল সেভাবে নেই। তাতে আমরা বুঝতে পারি সরকার আসলে এই জিনিসটা থেকে সরে এসছে। তখন কেউ কেউ যদিও বলছেন এই ধারাটা থাকা মানে জামায়াতে ইসলামের বিচারও চাওয়া যাবে, কারণ এটা তো ভুল না, ফৌজদারি অপরাধ তামাদি হয় না। মুক্তিযুদ্ধের সময় সেটা 53, 54, 55 বা 100 বছর পরে হলেও সংগঠন হিসাবে সেই সংগঠনের বিচার চাওয়া যেতে পারে। তো হোয়াট এভার দ্য রিজন ইজ,
এটা বোঝা গেল যে সরকার অন্তত আওয়ামী লীগের বিচার এভাবে চায় না। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতেই হয়, আমরা নিশ্চয়ই সন্ত্রাস দমন আইনে তার নিষিদ্ধতা চাইব না। ওই আইন অনুযায়ী এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যে কেউকে সরকার নিষিদ্ধ করে দিতে পারে। ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের 2-3 দিন আগেই জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। আগে বেশ কিছু সংগঠন, হিজবুত তাহরিরের মতো সংগঠনকেও এটার মাধ্যমে করা হয়েছিল। সো আওয়ামী লীগের মতো দলকে যদি নিষিদ্ধ করতে হতো আন্তর্জাতিকভাবে, অন্তত আমাদের উচিত হতো তাকে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, তাতে যেটা সুবিধা হয় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে, হিয়ারিং হয়, তারপর ফাইনালি ডিসিশন হয়। এটা মাচ বেটার অপশন, কিন্তু সরকার এটা অনেক আগেই বাদ দিয়ে দিয়েছে। সো আমরা বুঝতে পারছি এটা সরকার আসলে এই নিষিদ্ধ করার কোনো পদক্ষেপ তার জায়গা থেকে নেবে না। যদিও দীর্ঘদিন থেকে দেখেছি যে কেউই আওয়ামী লীগ নিয়ে একটু সফটার অ্যাটিটিউড দেখালেই যে সে নির্বাচন করতে পারে, তার বিরুদ্ধে নানা রকম ট্যাগ লাগিয়ে দেয় যে সে আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, ভারতের দালাল হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, ডক্টর ইউনূসও কি ভারত এবং আওয়ামী লীগের দালালে পরিণত হলেন? কারণ ওনার সরকার অন্তত পদক্ষেপ নেবেন। আমি আবারও বলছি, আইনে থাকা বা প্রসেস যদি রাখতেন, তারা প্রসেসটা শুরু করতে পারতেন, তারপরে বাকিটা বিচার বিভাগ সিদ্ধান্ত নিত, সব দিক দেখে বিচারের রায় তারা দিত, সেটা কি হবে। সো এখন পর্যন্ত পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগ থাকছে। নির্বাচন কমিশনের উপরে যে দায়ের কথা বলছেন, এটা আসলে কিছু করার নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচন কমিশনও তাদের নির্বাচন করাতে হবে। তারা কেউ যদি সিম্বল নিয়ে নির্বাচন করতে চায়, তাদেরকে আসলে আটকানোর কোনো উপায় নির্বাচন কমিশনের হাতে আর নেই। এই হচ্ছে বর্তমান এবং বিদ্যমান প্রেক্ষাপট। এখন আসলে আমাদের এই আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা একটা রাজনৈতিক ফুটবলে পরিণত হয়েছে। এটা নিয়ে সবাই খেলতে চাইছেন। একসময় জামায়াত শিবির যেমন ছিল, নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কেউ সাথে রাখছে, কেউ নিষিদ্ধ করছে না কেন বলে, এবং কেন তুমি তাকে সাথে রেখেছো এই আলাপ হয়েছে, যদিও আওয়ামী লীগের হাতে সব সুযোগ ছিল নিষিদ্ধ করার। ঠিক একই রকম আওয়ামী লীগও নিষিদ্ধ করা হবে কি হবে না, এটাও একটা রাজনৈতিক ফুটবলে পরিণত হয়েছে, যেটা নিয়ে সবাই একটু আধটু খেলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচন যেহেতু খুব বেশি দূরে না, এই ব্যাপারে আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে, সোসাইটিতে এই আলাপটা হোক এবং একটা কনসেনসাসের মাধ্যমে, মোটামুটি একটা কনসেনসাস মানে যে সবাই আমরা পুরোপুরি একমত হয়ে যাব, নট নেসেসারিলি রেটরিকলি একজনকে ঘায়েল করার চাইতে, বরং একটা সিদ্ধান্তে আমার মনে হয় আসা দরকার, সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার। ফলে সরকার না চাইলেও যদি সোসাইটিতে একটা কনসেনসাস তৈরি হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিস্থিতি তৈরি হতেও পারে। আসসালামু আলাইকুম। গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা, ছিনতাই, চাঁদাবাজি, কোপাকুপি, লুটপাট, ভাঙচুর, এই যে ঘটনাগুলো আমরা দেখছি, জনমনে আতঙ্ক। রাত 7টা-8টার পরে গ্রাম অঞ্চলে মানুষের ঘরের বাহিরে যায় না। ছোট্ট বাচ্চাকে আপনি স্কুলে দিবেন, আপনার মাথায় টেনশন যে ঠিকঠাক মতো আসতে পারবে কিনা। আপনি 50,000 টাকা পকেটে নিয়ে বাসা থেকে দোকানে যাবেন, দোকান থেকে ক্যাশটা বন্ধ করে 50,000 টাকা নিয়ে বাড়িতে ফিরবেন, আপনার কাছে এই ভরসা নাই যে কোনো সময় ছিনতাই হইতে পারে। আবার টাকা দোকানে রেখে আসবেন, এই ভরসাও নাই। রাতের বেলা লকার ভাঙ্গা ফিল্মি স্টাইলে আপনার দোকান লুট হতে পারে। এরপর আসামিরা থাকবে ধরাছোঁয়ার বাইরে। এই যে পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল সপ্তাহ খানেক ধরে। আবার এই যে হঠাৎ করে হিজবুত তাহরির নিষিদ্ধ এই দলটি প্রকাশ্যে দিবালুকে তারা এই বিশাল একটা খেলাফতের মুভমেন্টের হিসেবে তারা এই যে একটা আয়োজন করলো, এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে একটা বড় ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে। গেল কয়েকদিন আগে যুক্তরাজ্যের সরকার একটা বিশেষ বার্তা পাঠিয়েছিল যে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে। আস্তে আস্তে পরিবেশ ওইদিকে ধাবিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে হুট করে কেন এগুলো হচ্ছে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সরকার বলছেন বা ডক্টর ইউনূস বলছেন, পতিত স্বৈরাচার মানে শেখ হাসিনার সরকার তারা যারা নেতাকর্মীরা ছিলেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এই যে হিজবুত তাহরির নামছে, এটা নিয়ে বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হিজবুত তাহরির ছদ্মবেশে নামছে। এইটা একটা কমন ওয়ার্ড হয়ে গেছে। এখন এই দেশে যাই ঘটে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই দৃশ্য আপনাদের খেয়াল নাই? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দেশে যাই ঘটতো, বিএনপি জামাত, জামাতের উপর বেঁচে যেত জঙ্গি। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতাম। ফাঁকি দিয়ে অনেক ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা, অপকর্ম করে কিন্তু বাইচা যাইত। আজকের দিনেও গণমাধ্যমে আমরা যখন নিউজ দেখছি, পতিত স্বৈরাচার শক্তি শুধু নাকি রানিং যারা নতুন ডেভিল হিসাবে আত্মপ্রকাশ করছেন, জামাত, বিএনপি, আরো বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানুষ, ব্যক্তিগত দ্বন্দ্ব, এগুলো তো আওয়ামী লীগের সাথে কানেক্টেড না।
আপনি যখন একটা অপরাধকে বা যে কোনো অপরাধকে একটা নির্দিষ্ট মাপকাঠিতে ট্যাগ করে দিবেন, বাকি যারা অপরাধী ক্রিমিনাল তারা কিন্তু টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে যায়, ছাড় পেয়ে যায়। এখন হ্যাঁ, পলিটিক্যালি আওয়ামী লীগের যে বিভিন্ন ফোন আলাপগুলো ভাইরাল হয়েছে, সেইখানে শেখ হাসিনার ফোন কলগুলো থেকে এইটা সরকার বলতেই পারে যে দেশের বর্তমান পরিস্থিতিকে খারাপ করতে বা ইউনূস সরকারকে চিপাই ফেলতে আওয়ামী লীগ তারা তাদের কাজ করবে, যে কাজটা আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলা বা ডক্টর ইউনূস তিনিও হয়তো পিছনে থাকতে পারেন, বলা যায় না, কারণ বাংলাদেশে অনেক কিছু ঘটে। আর শেখ হাসিনা তো মাথা পুরোটা ইউনূসের দিকে যায় রয়েছে যে তিনি মেটিকুলাস প্ল্যানার। এই যে জাতিসংঘ সেনাবাহিনীকে মেসেজ দিছে, এই খবর কি শেখ হাসিনা জানতো না? এরকম ইন্টারন্যাশনাল অনেক কিছু হয়েছে এখানে। মাঝে মাঝে শুনছি কে বিটকয়েন পাইছে কত বিলিয়ন ডলারের, মিলিয়ন ডলারের, এরকম আলোচনা আছে। তো আওয়ামী লীগও এখন স্বাভাবিকভাবে তারা কিন্তু ইউনূস সরকারের শান্তি দিবে না। তবে অধিকাংশ আওয়ামী লীগের নেতারা কিন্তু পলাতক, অরিজিনাল যারা আওয়ামী লীগের নেতা কর্মী এরা সবাই পলাতক। তাহলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? আওয়ামী লীগ হইতে পারে, রানিং ঘটনা হইতে পারে। তো বলা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে কলকাতাতে তাদের হেডকোয়ার্টার বানাইছেন। এখান থেকে বাংলাদেশ থেকে পলাতক ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতারা সবাই কলকাতাতে আছেন। সেখানে বিভিন্ন জায়গায় তারা মিটিং করেন, বৈঠক করেন, এমনকি বাংলাদেশে কি কি ঘটানো যাবে এ নিয়ে তারা পরিকল্পনা করেন, এমনকি বাস্তবায়নের জন্য এই দেশে এক শ্রেণীর মানুষকে তারা ব্যবহার করেন। এজ এ রেজাল্ট গত এক সপ্তাহে যা দেখছি এগুলা, আপনার কি মনে হয় সবকিছুর পেছনে কি শুধুমাত্র আওয়ামী লীগ নাকি অন্যান্য শক্তিগুলো কাজ করছে? কমেন্টে লিখতে পারো। জয়সওয়ালের ব্রিফিং। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত। আহারে ভারত রে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। যখন শেখ হাসিনা ছিল তখন একথা মানে উচ্চারণই করতো না। নির্বাচন কেমনে হবে না হবে বলার সাথে সাথে বলতো যে এটা বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয়। এখন আর এর বিষয়টা আভ্যন্তরীণ বিষয় না। এখন নির্বাচন, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংখ্যালঘু সব বিষয়টা হচ্ছে ভারতের। এখন ভারত সবকিছু টেক ওভার করছে। আগে মানে এইসব বিষয়ে উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতো যে এটা ওই দেশের আভ্যন্তরীণ বিষয়, নির্বাচন কেমন হবে না হবে জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের সরকার ডিসিশন নেবে, তাদের নির্বাচিত পার্লামেন্ট আছে, এই সমস্ত কথাগুলি বলতো। এখন কিন্তু তারা সেটা বলছে না। এখন তারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চায়। তো অন্তর্ভুক্তমূলক নির্বাচন আগে কারা বলতো? আগে বলতো মার্কিন যুক্তরাষ্ট্র। কেন বলতো? যাতে বিএনপি সহ বিরোধী সকল দলগুলোকে নিয়ে আওয়ামী লীগ যাতে নির্বাচন করে। আর ভারত তখন বলতো না। কেন বলতো না? এই কারণে, যেহেতু আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগ চায় তারা নিজেরা নির্বাচন করবে এবং ক্ষমতায় থাকবে। এই জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলেনি। কি রাতারাতি কিভাবে পাল্টে গেল। এখন আমেরিকা নিশ্চুপ বাংলাদেশের ব্যাপারে, তাদের কোনো ব্রিফিং নাই, কিছু নাই। ওই মাঝে মধ্যে ইউরোপ বা জাতিসংঘ তারা নির্বাচনের কথা বলে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কথা বলে। আমেরিকা চুপ। আর হচ্ছে ভারত এখন খুব মানে গণতন্ত্রের এখন ধ্বজাধারী, তারা হলো সব দায়িত্ব নিয়ে এখন কথা বলছে। দেখেন মানে ভারতের যে কত কি বলে ন্যাক্কারজনক, তাদের যে দ্বিমুখিতা কিভাবে প্রকাশ পাচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং এখন তাদের অন্তরে জ্বালা। এখন বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এসব নিয়ে তারা উচ্চকিত। সে কথা এখন আর তারা গোপন রাখছেন না, একদম সামনাসামনি আনছে। ভারত বাংলাদেশ সরকারকে আরো একবার মনে করিয়ে দিল তারা চায় যে সে দেশের সরকার সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত সাজা দিক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সব বিষয়ের নিষ্পত্তি করুক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি বলেন, সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার দায়িত্ব সেই দেশের অন্তর্বর্তী সরকারের। সেই দায়িত্ব তারা পালন করুক। এই প্রথম ভারতের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি খতিয়ানও দেওয়া হয়েছে। দেখেন এখন বাংলাদেশে তারা খতিয়ানও মানে রেকর্ড করে রাখতেছে, সেগুলি আবার তারা সামনেও আনছে। সেখানে বলা হচ্ছে গত বছর 5ই আগস্ট থেকে এই বছরের 16ই ফেব্রুয়ারি পর্যন্ত 2374টি ঘটনা ঘটেছে।
তো 5ই আগস্ট থেকে তারা হিসাবটা রাখছে। 5ই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা থাকার সময় 15 বছরে সংখ্যালঘুদের উপর কি নির্যাতন হয়েছে কি হয়নি এই খতিয়ান তাদের নাই। এখন তাদের হিসাব হলো সব 5ই আগস্টের পর থেকে। তার মধ্যে সে দেশে পুলিশ 1254টি ঘটনা যাচাই করেছে। এসব ঘটনায় 98% রাজনৈতিক। তিনি বলেন ভারত চায় প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে অপরাধীদের সাজা দেওয়া হোক। সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দেশে ফিরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন এক মন্তব্য বলেছিলেন যে সংখ্যালঘুদের রক্ষার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে ভারতের উদ্বেগের কারণ নেই। সেই প্রশ্নের উত্তরে জয়সওয়াল নির্যাতনের খতিয়ান তুলে ধরে এই মন্তব্য করেন। জয়সওয়াল দাবি করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের আইন শৃঙ্খলা এটা বলতেছে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই দেশের আভ্যন্তরীণ বিষয়, এখন তারা সেটা বলতেছে না। আচ্ছা, গুরুতর অপরাধে আটক এবং সাজাপ্রাপ্ত সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কি কারণে মানে উদ্বেগজনক সেটারও কারণ তারা ব্যাখ্যা করতেছে। এখন আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু নেই ভারতের কাছে। বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছে। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন ভারত সবসময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করুক। আর সেই জন্যই কষ্ট লাগতেছে। এই কথাগুলি যদি তারা আগে বলতো, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমির নির্বাচন, সেই নির্বাচনে আগে যদি তারা বলতো তাহলে হয়তো আওয়ামী লীগ একটু চিন্তা করতো। হ্যাঁ, তখন কিন্তু তারা একদম মুখে তালা মেরেছিল। ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ সবাই দফায় দফায় বলছে, কিন্তু তারা বলে তো নি, উল্টা আরো কূটনীতিক যে সারা বিশ্বের কূটনীতিকদের জড়ো করে বাংলাদেশের যে পররাষ্ট্র সচিব ওই সময়, হ্যাঁ, তাকে দিয়ে ব্রিফিং করাইছে যে না বাংলাদেশে ঠিক মতো নির্বাচন হচ্ছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে দেওয়া ভারতের ঋণ এবং সেই ঋণ ভিত্তিক প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য সম্প্রতি একটা সে দেশে একটি প্রতিনিধি দল ভারত এসেছিল বলেও মুখপাত্র জানান। যাক, সেই কারণে কেন ভারতের সহায়তা প্রকল্পগুলো হচ্ছে না, সে বলছে সাম্প্রতিক ঘটনাবলী সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, বহুদিন ধরে চলা স্থানীয় বিষয়ের কারণে প্রকল্পগুলোর গতি ব্যাহত হয়েছে। মুখপাত্র বলেন এসব উন্নয়ন কর্মসূচি ভারতের অগ্রাধিকার, কিন্তু নানা কারণে অগ্রগতি ব্যাহত হওয়ায় দুই দেশ ঠিক করেছে প্রকল্পগুলো যুক্তিযুক্ত করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে সেই সঙ্গে তিনি বলেন এটা নির্ভর করবে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুত সমর্থন এবং প্রকল্প রূপায়ণে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার উপরে। তো কি অদ্ভুত ব্যাপার, মানে সবগুলোই হচ্ছে আইন শৃঙ্খলার কারণে তারা পারছে না, এটা করতে পারছে না, ওই করতে পারতেছে না, একবারও বলতেছে না এগুলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। ভারত আগে এত জোরালো ভাবে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেনি। হ্যাঁ, সাংগঠনিক বৈধতার কথা বলে 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, 18 সালে রাতের ভোট, 2024 সালে ডামি প্রার্থীর নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল ভারত। এই নির্বাচনগুলোর পর ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন ছিল নয়াদিল্লি। এটাই বলা হচ্ছে যে তারা একটা পরিসংখ্যান দিচ্ছে যে 14 থেকে এই 24 পর্যন্ত যেই আমির নির্বাচন, দিনের ভোট, রাতে, তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, সবগুলোতেই ভারত তখন ইয়েস বলছে। এখন বলতেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। এটাই বলছি যে এদের এই দ্বিচারিতা এখন দিনকে দিন আরো স্পষ্ট হচ্ছে। দর্শক ভালো থাকবেন। আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।